আজকের দিনটি সহজ নয়, না আমাদের শিক্ষার্থীদের জন্য, না অভিভাবকদের জন্য, না শিক্ষা প্রশাসনের জন্য। ফলাফল মানে শুধু পরিসংখ্যান নয়, এটি পরিবার, আশা, পরিশ্রম এবং ভবিষ্যতের গল্প। প্রথমেই আমি আন্তরিক অভিনন্দন জানাই যারা ভালো ফল করেছে, তাদের সাফল্য আমাদের গর্ব। একই সঙ্গে যাদের ফল প্রত্যাশা মতো হয়নি, আমি তাদের প্রতিও সহানুভূতি জানাই। আমি জানি হতাশা আছে, কিন্তু আমি বিশ্বাস করি এই মুহূর্ত শেখার অংশ। তোমাদের পরিশ্রম কখনোই বৃথা যাবে না। এবছর এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল অনেককে বিস্মিত করেছে। পাশের হার এবং জিপিও 5-এর সংখ্যা আগের বছরের তুলনায় কম। প্রশ্ন উঠেছে কেন? এর উত্তর জটিল নয়, বরং সহজ কিন্তু অস্বস্তিকর। বাংলাদেশে শেখার সংকট শুরু হয় খুব শুরুর দিকেই। প্রাথমিক স্তর থেকেই ঘাটতি তৈরি হয় এবং সেই ঘাটতি বছরের পর বছর সঞ্চিত হয়। কিন্তু আমরা দীর্ঘদিন এই বাস্তবতার মুখোমুখি হতে চাইনি। আমরা এমন এক সংস্কৃতি গড়ে তুলেছি যেখানে সংখ্যাই সত্য হয়ে উঠেছিল। পাশের হারই সাফল্যের প্রতীক, জিপিএ 5-এর সংখ্যা ছিল তৃপ্তির মানদণ্ড। ফলাফল ভালো দেখাতে গিয়ে আমরা অজান্তেই শেখার প্রকৃত সংকট আড়াল করেছি। আজ আমি এবং আমরা, এই মন্ত্রণালয়, সেই সংস্কৃতির পরিবর্তন চাই। একজন দায়িত্বশীল উপদেষ্টা হিসেবে আমি চাই শিক্ষা ব্যবস্থা আবার বাস্তবতাকে প্রতিফলিত করুক। যে ফলাফল শিক্ষার্থীর শেখাকে সত্যিকারের মূল্যায়ন করে, সেটি হোক আমাদের সাফল্যের মানদণ্ড। এসএসসি ফলাফল প্রকাশের পর মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে যে উদ্বেগ উঠেছিল, আমি তা গুরুত্ব দিয়ে বিবেচনা করেছি। আমরা সকল শিক্ষা বোর্ডকে নির্দেশ দিয়েছি যেন ভবিষ্যৎ পরীক্ষায়, বিশেষ করে এইচএসসি মূল্যায়নে, সীমান্ত রেখায় থাকা শিক্ষার্থীদের প্রতি সর্বোচ্চ ন্যায্যতা বজায় রাখা হয়, কিন্তু একই সঙ্গে যেন ফলাফলের বাস্তবতা বিকৃত না হয়। আমরা অতিরিক্ত নম্বর দিয়ে সন্তুষ্টি নয়, বরং ন্যায্য নম্বর দিয়ে সততাকে বেছে নিয়েছি। এই সিদ্ধান্ত সহজ নয়, কিন্তু প্রয়োজনীয়। কারণ আজ যদি আমরা সাহস করে বাস্তবতাকে স্বীকার না করি, তাহলে মেধাবীদের প্রতি এবং আগামী প্রজন্মের প্রতি আমরা অন্যায় করব। শিক্ষা মন্ত্রণালয় হিসেবে আমরা কোনোভাবেই দায়িত্ব এড়াতে পারি না এই ফলাফলের জন্য। এবং এই মন্ত্রণালয়ের কর্ণধার হিসেবে আমার প্রথম দায়িত্ব হলো নিজেকে এবং আমাদের পুরো ব্যবস্থাকে মূল্যায়নের আওতায় আনা। এই ফলাফলকে আমি আত্মসমালোচনার সুযোগ হিসেবে দেখছি। আমরা এখন এমন এক সময়ে আছি যেখানে নিজেদের, শিক্ষা বোর্ড, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের সঙ্গে একত্রে শেখার ভবিষ্যৎ নিয়ে সততার সঙ্গে কথা বলার সময় এসছে। আমরা যা করছি, আমরা সমূল্যায়ন এবং বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে এগিয়ে যেতে চাই। প্রতিটি শিক্ষা বোর্ডকে তাদের মূল্যায়ন প্রক্রিয়ার একটি স্বতন্ত্র পর্যালোচনা রিপোর্ট তৈরি করতে বলা হয়েছে। পাশাপাশি আমরা শিক্ষাবিদ, গবেষক, নীতি নির্ধারক নিয়ে একটি বিশেষজ্ঞ প্যানেল গঠন করছি, যারা ডেটা বিশ্লেষণ করে শেখার মূল ঘাটতিগুলো চিহ্নিত করবেন। আমাদের উদ্দেশ্য অভিযোগ নয়, সমাধান খোঁজা। আগামী সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয় একটি জাতীয় শিক্ষা পরামর্শ সভা আয়োজন করছে, যেখানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বোর্ড, বিশ্ববিদ্যালয় এবং প্রযুক্তি খাতের প্রতিনিধিরা অংশ নেবেন। আমরা সবাই মিলে প্রশ্ন করব, কি ভুল হচ্ছে, কেন হচ্ছে এবং কিভাবে বদলানো যায়। আমরা বোর্ডগুলোর মূল্যায়ন প্রক্রিয়া যাচাই করার জন্য র্যান্ডম স্যাম্পল অডিট শুরু করেছি। সীমান্ত রেখায় থাকা স্ক্রিপ্টগুলো, পরীক্ষার খাতাগুলো বেছে নিয়ে স্বাধীনভাবে পুনর্মূল্যায়ন করা হবে। উদ্দেশ্য শাস্তি নয়, শেখা। কিভাবে মান উন্নত করা যায় তা বোঝা। আমরা এডটেক প্ল্যাটফর্মগুলোর সঙ্গে কাজ করছি, কিভাবে ডিজিটাল শেখা এবং ব্যক্তিকেন্দ্রিক সহায়তা তৈরি করা যায়। উদাহরণস্বরূপ, ইংরেজি এবং গণিতে
ব্রিজ কোর্স বা বুট ক্যাম্প চালুর সম্ভাবনা আমরা অন্বেষণ করছি এবং বাস্তবতা যাচাই করে এগোব। আমরা মার্কিং রুব্রিক ও মডারেশন প্রোটোকল পর্যালোচনা করছি যেন ভবিষ্যতের পরীক্ষায় শিক্ষকরা আরও একীভূত মানদণ্ডে মূল্যায়ন করতে পারেন। এর জন্য রিফ্রেশার প্রশিক্ষণ প্রোগ্রাম চালুর সম্ভাবনা বিবেচনাধীন। শেখার মান যাচাই করতে আমরা আন্তর্জাতিক রেফারেন্স ফ্রেমওয়ার্কগুলোকে দেখছি। TIMSS ও লানা আমাদের কাছে এমন দুটি কাঠামো যা থেকে শেখা যায় কিভাবে গণিত, বিজ্ঞান এবং পাঠের গভীর বোঝাপড়া মাপ করা হয়। আমরা এখনই কোনো আনুষ্ঠানিক অংশগ্রহণের ঘোষণা দিচ্ছি না, বরং তাদের পদ্ধতি ও অভিজ্ঞতা থেকে শেখার সম্ভাবনা যাচাই করছি যাতে আমাদের কারিকুলাম ও মূল্যায়ন আরও শক্তিশালী হয়। শিক্ষকরা আমাদের শিক্ষা ব্যবস্থার প্রাণ। আমি শুরু থেকেই শিক্ষকদের বেতন এবং প্রশিক্ষণ ও মর্যাদা বৃদ্ধির পক্ষে সোচ্চার। আমার সহকর্মীরাও, অ্যাডভাইজারি কমিটির সহকর্মীরাও এ বিষয়ে সহানুভূতিশীল। বর্তমানে শিক্ষক সংগঠনগুলো শতাংশ ভিত্তিক বাড়ি ভাড়া 20% বৃদ্ধি সহ অন্যান্য দাবি তুলেছেন। সরকারের আর্থিক বাস্তবতা অনুযায়ী 5% ন্যূনতম 2000 টাকা এখন আলোচনাধীন। আমরা বিশ্বাস করি নতুন বেতন কমিশনের সুপারিশে আগামী বছর আমরা একটি আরও সম্মানজনক কাঠামোর দিকে এগিয়ে যেতে পারব। সরকার শতাংশ ভিত্তিক বাড়ি ভাড়া বিষয়ে শিক্ষকগণের দাবির প্রতি শ্রদ্ধাশীল এবং সংবেদনশীল। সামর্থ্য অনুসারে শতাংশ ভিত্তিক বাড়ি ভাড়া প্রদানের বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে। একই সঙ্গে আমরা শিক্ষকদের পেশাগত উন্নয়ন ও প্রশিক্ষণ ব্যবস্থাকে আধুনিকায়নের দিকেও কাজ করছি, কারণ বেতন শুধু নয়, সম্মান ও সক্ষমতাও গুরুত্বপূর্ণ। আমরা 3টি নীতিতে এগোতে চাই: বাস্তবতা থেকে মুখ ফিরিয়ে নয়, বাস্তবতাকে বুঝে এগোনো; দোষারোপ নয়, সমাধান খোঁজা; সংখ্যা নয়, শেখার মানকে সাফল্যের মাপকাঠি করা। এই ফলাফল আমাদের চোখ খুলে দিয়েছে। এটি হয়তো কষ্টের, কিন্তু এটি সত্যের দিকে ফেরার সূচনা। আমরা দায়িত্ব নিচ্ছি, আমরা শুনছি, আমরা শিখছি। আমাদের লক্ষ্য একটাই, একটি সৎ, জবাবদিহিমূলক এবং শেখাভিত্তিক শিক্ষা ব্যবস্থা গঠন করা, যেখানে প্রতিটি ফলাফলই হবে বাস্তব শেখার প্রতিফলন। ধন্যবাদ। একটা বিষয় যদি বলে, আপনি গত বছরগুলোতে এক ধরনের শিক্ষক যারা খাতা মূল্যায়ন করতেন, ইনস্ট্রাকশন ছিল যে নাম্বার বাড়িয়ে দেওয়া বা রেজাল্ট ভালো দেখানো, সেটা যেমন একটা নিরপেক্ষ ফলাফলে হস্তক্ষেপ। এখন এবার যারা মূল্যায়ন করলেন তাদেরকে বলা হয়েছে যে যা পাবে শিক্ষার্থীরা সেটাই যেন রাখা হয়, সে নাম্বারটি যাতে রাখা হয়। যেমন কেউ যদি 79 পায় তাকে 80 করিয়ে না দেওয়া হয়, সে ধরনের একটা নির্দেশনা দিয়েছে বলে আমাদের অনেক শিক্ষক জানিয়েছে। স্যার, এটাও কি এক ধরনের হস্তক্ষেপ? আমার জানা আমাদের এই প্রথমত অতীতে কি হয়েছে আমরা মোটামুটিভাবে জানি। এসএসসি পরীক্ষা সময়ে আপনারা দেখেছেন এবং রিয়াকশন যেটা দেখেছি, আমাদের দিক থেকে সুনির্দিষ্ট বলা হয়েছিল যে খাতার যারা দেখবেন তারা যেই মাপকাঠিতে দেখেন তারা যেন যত্নের সাথে দেখেন, শিক্ষার্থীরা যা পাচ্ছে সেটাই যেন পায়। এবং একই নির্দেশনা এবারও ছিল। কাজে আপনার দ্বিতীয় পয়েন্ট যেটা বলেছেন সেটা বাস্তবের সাথে সঙ্গতিপূর্ণ না। আমরা একটু পরীক্ষার বিষয়গুলো যদি থাকে একটু শেষ করে নিই, তারপর অন্য কথা। না, এটা আমরা সেই বিষয়গুলোই পর্যালোচনার জন্য সামনের সপ্তাহে আমরা এটাকে ঘিরেই উইল জিরো ইন অন দিস ইস্যু, যে এসএসসিতে আমাদের একটা বড় রকমের ফলাফল, ওই ধারাবাহিকতা এই বড় ফলাফল সেটাই করে এবং সেখানে অনেকগুলো বিষয় রয়েছে। কিন্তু সেখানে এই জন্য এটা আমরা আমাদের নিজেদের থেকে কথাটা না বলে যারা শিক্ষার সাথে সম্পর্কিত, যে ভালো স্কুলগুলো যারা রেজাল্ট ভালো করেছে, খারাপ স্কুল যেগুলো থেকে পাশ একেবারেই করেনি তাদের থেকেও প্রতিনিধি নিয়ে আসবো। যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা রয়েছেন, শিক্ষক থাকবে, অভিভাবক কিছু আমরা নিয়ে আসবো এবং এই আলোচনাগুলো বোধহয় এই প্রশ্নটার উত্তর বোধহয় আমরা কয়েকদিন পরেই
আরও জুৎসইভাবে আমরা দিতে পারবো। স্যার, আমার একটা প্রশ্ন ছিল, আমরা দেখি প্রতি বছরই যখন রেজাল্ট প্রকাশ হয় তখন কিছু প্রতিষ্ঠান থেকে মানে একদম পাশের হার একজনও পাশ করে না। বিগত সময় এটা থেকে আসলে পর্যালোচনা করে এগুলোতে আপনার কারণটা বের করতে পেরেছেন কিনা, যে কেন একেবারে একজন স্টুডেন্টও পাশ করে? এবার মনে হয় 200 প্রতিষ্ঠান আছে, সংখ্যা আরো বেড়েছে। এটার পিছনে কারণটা কি হতে পারে? স্যার অনুমতি ক্রমে বলছি, আসলে স্যার যেটা বলছিলেন যে আমরা সামনের সপ্তাহে একটা পর্যালোচনা বা এই কারণ খোঁজা সহ একটা ওয়ে ফরওয়ার্ড এরকম একটা ইয়েকে পরিকল্পনাকে মাথায় রেখে স্যার বলেছেন কাদের সাথে আমরা কথা বলবো। আরেকটা বিষয় আমরা ভাবছি যে যেমন আপনারা যেটা বললেন যে একেবারেই শূন্য পাস, এই প্রতিষ্ঠানের সংখ্যা হলো 202টি, গতবার যেটা ছিল 65। আমাদের একটা চিন্তা বা পরিকল্পনা হলো যে আমরা এগুলো প্লাস কাছাকাছি একেবারে শূন্য, হয়তো শূন্যের কাছাকাছি আরও আছে। আমি যদি 58 ধরে থাকি, অ্যাভারেজ আমার টেন্ডেন্সিটা হলো 50 অ্যারাউন্ড। অনেকগুলো পাওয়া যাবে 10, 20 বা যাদের পারফরমেন্সটা একেবারে কম, এটাকে আমরা একেবারে একটা সার্ভে করব বলে ভাবছি। করা আমাদের উদ্দেশ্য হলো কারণগুলো যথাযথভাবে খুঁজে বের করা। কারণ যদি খুঁজে বের করতে পারি আমরা সমাধানের উপায়ের দিকেও যেতে পারবো। আমার প্রশ্নটা ছিল হচ্ছে কারণটা কি আগে তো এমন হয়েছে, আগে হয়েছে, এখন হলো আগের কারণ কিছু কিছু, যেমন আমাদের কাছে যেটা মনে হচ্ছে এরকম এভিডেন্স বেসড বা অ্যানালাইসিস বেসড আমরা যা করেছি বা ভাবছি সেটা হয়তো আমি ধারণা নির্ভর বলতে পারি, একটা পারসেপশন বেস বলতে পারি, কিন্তু আমি যখন একেবারে সার্ভে করব আমি পিন পয়েন্ট করতে পারবো কেন ঝামেলাগুলো হচ্ছে। আর যদি এই বছরের কথা বলি, এমন হতে পারে যে আমরা সবাই জানি শিক্ষাঙ্গনের পরিবেশটা খুব বেশি শিক্ষানুকূল ছিল না, আমরা সবাই অনুভব করি। এটা যেমন শিক্ষার্থীদের জন্য, শিক্ষকদের জন্য, অভিভাবকদের জন্য হতে পারে, সেটারও কিছু প্রভাব থাকতে পারে অন্যান্য অনেক কারণের সাথে। কিন্তু আমরা আসলে এই যে ধারণা এইসবের উপর ভিত্তি করে পরিকল্পনা করতে চাই না। আমরা চাই সার্ভে করে আসল কারণ চিহ্নিত করি এবং তার ভিত্তিতে আমরা পরিকল্পনা করি যেন আমাদের আউটকামটা আমরা ভালো পেতে পারি। এটাই আমাদের, এবং অত্যন্ত দ্রুততার সাথে আমরা এই কাজটি সমাপন করতে চাচ্ছি। আমার নাম রুহুল, আমি একাত্তর টেলিভিশনে কাজ করি। আপনার কথা খুবই আশাজনক যে আপনারা একটা জ্যামিতিক বিশ্লেষণ করতে চান, কিন্তু বাস্তবতা মানে এই আলোচনাটা তো নতুন না যে বাংলাদেশের পাশের হার কম কেন, শিক্ষার মান খারাপ কেন। এখানে তো আপনি যে একটা সুন্দর বক্তব্য দিলেন, আপনি যে বক্তব্যটা লিখেছেন, এই বক্তব্য লেখা বা এই জনমত তৈরি করা, শিক্ষায় এই মেধাটাকে যে টান দেয়া, সেই বাস্তবতা তো আপনারা এসে হাত দেন নাই। এবং আমরা দেখলাম যে শেষমেশ শিক্ষকরা উপায় না দেখে রাস্তায় নেমেছে, এবং এখনো আপনারা বলছেন যে সরকারের সক্ষমতা নাই। অথচ আমরা তো দেখছি যে সরকার বিলিয়ন ডলারের অস্ত্র থেকে শুরু করে অনেক কিছু কিনছে। বহুকাল থেকেই বলা হচ্ছে যে শিক্ষায় বিনিয়োগ বাড়ানো হোক, বাড়ানো হোক, বাড়ানো হোক, এবং এটা বহুল প্রত্যাশিত ছিল যে আপনাদের মতো সরকার এই জায়গাটায় নিজ উদ্যোগে কাজ করবেন। কিন্তু আমরা দেখছি যে আপনারা কাজ না করার প্রেক্ষিতে শিক্ষকরা রাস্তায় নেমেছে এবং তাদেরকে নির্দয়ভাবে পেটানো হয়েছে, এবং এটি নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। আপনারা এই আমরা জানলাম আপনাদের মধ্যে নাই। আপনি যেই প্রশ্নগুলো আপনি করেছেন তার প্রায় পুরোটাই আমাদের যে মন্ত্রণালয়ের যে দায়িত্ব, আপনি রিসোর্সের কথা মূল আপনি যেটা নিয়ে এসছেন, এটা আমরা নির্ধারণ করি না, এটা অন্যখানে নির্ধারিত হয়। বরাবরই আমরা তাগিদ দিয়ে থাকি, আমরা অল্প দিনের জন্য এসেছি এবং এবারও আমরা চেষ্টা করেছি যতটুকু সম্পদ সেখান থেকে আনানো যায়। বিশ্বের শিক্ষা ব্যবস্থার প্রতি কতটুকু কমিট করা দরকার আমাদের মতো দেশে, সে তারও একটা মানদণ্ড রয়েছে। সেটা যারা রিসোর্স মোবিলাইজ করেন তারা সেটা জানেন, এবং সেই বেসিসে আমরা চেয়েছি। এবং তাদের যে রিয়ালিটি, তাদের যে বাস্তবতা, তাদের সম্পদ আহরণের ক্ষমতা, এই প্রেক্ষিতে আমরা যেটা পেয়েছি সেটা নিয়েই আমরা কাজ করছি। এবং সুতরাং আর আপনি যে সমস্ত মতামত ব্যক্ত করলেন, ইউ আর এন্টাইটেলড টু হ্যাভ দ্যাট ওপিনিয়ন। আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করছি যতদিন আমরা আছি, এবং আমরা কী কাজ করেছি সেটা বোধহয়
মাস কয়েক পরে যখন আমরা যদি সুযোগ পাই এই এই 1 বছরের বা আমার যে সময়কালীন যতদিন আছি কি কাজগুলো আমরা সম্পাদন করেছি সবই যে খুব দৃশ্যমান ভিজিবল এটা না, অনেকগুলো আছে হাই ইম্প্যাক্ট কিন্তু অত ভিজিবিলিটি হয়তো পুয়ার, সেগুলো আমরা আপনাদের সামনে সেগুলো বলবো। আমি এর বেশি আর এই প্রশ্নের উত্তর দিতে চাই না। একটু কাইন্ডলি আপনাদের নিজস্ব পরিচয়টা দিয়ে নেবেন। আপনি আপনার যে বক্তব্য সেখানে আপনি বলেছেন যে 5% ন্যূনতম 2000 টাকা, এটা আমরা মন্ত্রণালয় থেকেও জেনেছি আমরা এভাবে দিতে চাই। এখন শিক্ষকরা যদি বলছেন যে তারা হচ্ছে ন্যূনতম 10% চাচ্ছেন, সেটি নিয়ে তারা আলোচনায় বসবেন। এখন যদি আপনারা ফাইনালি যদি আলোচনায় যদি কোনো ফলপ্রসূ সিদ্ধান্ত না আসে এবং শিক্ষকরা যদি দীর্ঘদিন ধরে এভাবে রাস্তায় থাকে, আজকে যমুনা অভিযান লং মার্চ আছে, সামনে নভেম্বরে বার্ষিক পরীক্ষা আছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনেকটা স্থবির হয়ে পড়েছে, আসলে এটা সমাধান আপনারা করবেন কিনা? তারা তো আপনাদের সমাধান যদি আমাদের হাতে থাকতো অবশ্যই আমরা করবো, এবং সেই উদ্যোগের কারণেই আমরা বারবার যখন আমরা অনেকবারই তাদের সঙ্গে গত কয়েকদিন ধরে আপনার পত্রপত্রিকায় জেনেছেন তাদেরকে বলেছি এসে আমরা আলাপ করি। এবং আমাদের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হচ্ছে যে এখন বাজেট, অ্যালোকেটেড বাজেট, এবং তারা যারা এটা শিক্ষকরা যেটা আন্দোলন করছেন যে বিষয়ে, সেই বিষয় নিয়ে আগেও অন্যান্যভাবেও এই আন্দোলনটা হয়েছে, এবং যতবার তারা আসতে চেয়েছেন তাদেরকে জিজ্ঞেস করেন ততবারই আমাদের দ্বার উন্মুক্ত ছিল। এই ঘরেই আমরা দফায় দফায় তাদের সাথে বসেছি, এবং প্রথমে তাদের যেটা দায়িত্ব যেটা ছিল, তাদের দাবি যেটা ছিল সেটা হচ্ছে 1000 থেকে এটা 2000 টাকা করার জন্য ইমিডিয়েটলি সেই, এবং আমার যে পূর্বসূরি যিনি ছিলেন তার সময় এই দাবি উত্থাপন তারা করেছিলেন, এবং সেই প্রেক্ষিতে আমরা যথাযথভাবেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এটা আমরা জানিয়েছি, এবং পরবর্তীকালে তারা সিদ্ধান্ত একরকম দিলেন যে 500 টাকা। আমার মনে হয় এই টেকনিক্যাল জিনিসটা আপনি এটা করেন তাহলে বোধহয় একটু সুবিধা হবে, আমরা একটু দায়িত্ব একটু ভাগ করে নিই। যে ওখান থেকে শুরু করেন, আমি সেখানে না প্লিজ আপনি বলেছেন শেষ করতে দেন। 500 টাকার কথা যেটা উপদেষ্টা মহোদয় বললেন, 500 টাকা এটা তো হচ্ছে 30 সেপ্টেম্বরে অনুমোদন হয়েছিল, এবং 5 অক্টোবর আমরা সেটা বিভিন্নভাবে দেখেছি। অর্থ মন্ত্রণালয় কি আমাদের সাথে পরামর্শ ছাড়াই 500 টাকা বৃদ্ধি করেছিল? আচ্ছা, এখন প্রেক্ষাপটটা যদি স্যার শুরু করেছেন কিভাবে হয়েছে, আমাদের আগে যিনি উপদেষ্টা স্যার ছিলেন মহিউদ্দিন মাহমুদ স্যারের সাথেও কথা হয়েছে, স্যারের সাথেও আলোচনা করে স্যার একটা ডিও লেটার পাঠানো হয়েছিল। তার ধারাবাহিকতায় ওরা এমপিভুক্ত শিক্ষক যারা তাদের সাথে আমাদের উপদেষ্টা স্যারের সব হয়েছে। তাদের দাবি ছিল বাড়ির ভাড়াটা যেন শতাংশ ভিত্তিক হয়, এবং সেটার সাথে সম্মান রেখে ওই ডিওর ধারাবাহিকতায় আবার আমরা শতাংশ ভিত্তিক বাড়ি ভাড়া প্রদানের অনুরোধ জানিয়ে অর্থে চিঠি লিখেছে, এবং কোন ধরনের শতাংশে কি ধরনের সংশ্লেষ হতে পারে সেইটার হিসাবও তাদেরকে জানানো হয়েছে। তো আপনারা যেটা দেখেছেন যে 30/9 তারিখে একটা 500 টাকা বৃদ্ধির প্রজ্ঞাপন হয়েছে, তার আগেই কিন্তু আমরা এটা পাঠিয়েছিলাম শতাংশ বৃদ্ধিটা। আসলে 30/9 হলো, প্রজ্ঞাপনটা 5 তারিখে হয়েছে। এর জাস্ট 5 তারিখের পরে 8 তারিখেই কিন্তু আমরা এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছি, এবং আসলে সবকিছু আমরা প্রতিটা কাজ করব, ঘোষণা দিব। আমি জানি না স্যারও একটু হয়তো অত প্রকাশ করার বিষয়ে অতটা সক্রিয় না। আমরা প্রতি মুহূর্তে এই বিষয়টা নিয়ে কাজ করছি, ফাইন্যান্সের সাথে আমাদের ধারাবাহিক যোগাযোগ হচ্ছে। আপনারা জানেন অর্থ উপদেষ্টা মহোদয়, অর্থ সচিব তারা হলো ওয়াশিংটনে আছে, আমরা রাত দিন, তাদের এখন রাত আবার আমাদের এখন দিন, আবার ওদের যখন দিন ছিল আমাদের রাত ছিল, আমরা কিন্তু কন্টিনিউয়াস এই বিষয়টা নিয়ে। এখন যে বিষয়টা স্যার বললেন, বর্তমান বছরের কথা যদি আমরা চিন্তা করে থাকি, একটা বাজেট কিন্তু অলরেডি আছে, তার মধ্যে যতটুকু সামর্থ্য আপনারা হয়তো অন্যান্য বিষয়গুলো অবতারণা করছেন, সেটা হলো সরকারের ফিসকাল ম্যানেজমেন্টের বিষয়। আমরা শুধু আমাদের শিক্ষার অংশটা বলছি, যতটা করা যায় আমরা সার্বক্ষণিক চেষ্টা করছি, যতবারই তাদের হিসাবের দরকার হচ্ছে আমরা হিসাব করে দিচ্ছি, এবং ওদের পক্ষ থেকে পূর্ণ সক্রিয়তা, সংবেদনশীলতা পুরোটুকুই আছে। আপনি আপনি বলছিলেন যে সমাধান হবে কিনা, সমাধান আমি আলোচনায় না বসার আগেই যদি এই প্রশ্নটা উত্থাপন করি,
সেজন্যই তো আমরা আলোচনায় ডেকেছি। আমরা বসবো, আমাদের ধারণা ওনাদের পক্ষ থেকেও চেষ্টা থাকবে, আমাদের পক্ষ থেকে চেষ্টা থাকবে। তবে একটা বিষয় একটু আমি ইয়ে করতে চাই, এই যে লামসাম থেকে শতাংশ ভিত্তিকে উত্তরণ, এটাও কিন্তু একটা আমি জানি আপনারা হয়তো অনুধাবন করতে পারবেন, এটা কিন্তু একটা বড়, সেই পার্সেন্টেজটা কত সেটা পরে আসি, কিন্তু যে আমি লামসাম থেকে ইয়েতে উঠছি, শতাংশ ভিত্তিক একটা ধাপে পা দিচ্ছি, এটাও কিন্তু একটা ভালো আমি বলবো অগ্রগতি। সেটা 5, 10, 15, 20, 50 যা হোক, এই শতাংশ ভিত্তিকে যখন আমি যাচ্ছি, সরকারের যদি আর্থিক সামর্থ্য ভালো হয় এবং ওনাদের পারফরমেন্স যদি উন্নত হয়, এটা এক সময় 60-70ও হতে পারে। আমরা যেমন 50 পেয়ে থাকি, তাদেরও 50 হওয়ার সুযোগটা কিন্তু উন্মোচিত হলো। আর যদি জাতীয় বেতন স্কেল ইনশাল্লাহ কিছু দিনের মধ্যেই হবে, অন্তত তো 50 বাড়বে, 50 থেকে 70, 75 আরো বেশিও হতে পারে। সেটারও একটা, যেহেতু এটা শতাংশে যাচ্ছে, সেটারও একটা ইতিবাচক প্রভাব থাকবে। আমরা মনে করি আমাদের এই যে ইতিবাচক প্রচেষ্টাকে সবাই ইয়ে করবে, সম্মান করবেন এবং সহযোগিতা করবেন। আমরা চাই, আমরা আন্তরিকভাবে চাই, আপনারা কতখানি বিশ্বাস করবেন আমরা জানি না, স্যারের পক্ষ থেকেও আন্তরিকতা আছে এবং আমরা দাবি করতে পারি, আমরা চেষ্টা করছি। আর শিক্ষা খাতের যে সংস্কারগুলো, এগুলোর প্রভাব তাৎক্ষণিকভাবে ইম্প্যাক্টটা হওয়ার জন্য আমাকে কিন্তু একটা সময় অপেক্ষা করতে হবে। আমরা চেষ্টা করছি, এটুকু বলতে পারি, সেই প্রভাব দেখার জন্য হয়তো কিছুদিন অপেক্ষা করতে হবে। এটুকুই স্যার। আমি এটার ব্যাপারে একটু শেষ করে নিই। আমি অর্থে আপনারা কত বাড়াতে বলেছেন, অর্থকে কি প্রস্তাব দিয়েছেন, কত টাকা বাড়াতে বলেছেন এবং তাতে ব্যয় কত আসবে? না, সেটা আমি এগুলো আমার মনে হয় এত ডিটেলসে এই মুহূর্তে আমাদের পক্ষে এটা বলাটা ঠিক হবে না, এবং পরে যদি জানতে চান সেটা আমরা পরবর্তীকালে জানাতে পারি। আমি বড় দাগে একটা কথা বলতে চাই, যে প্রসঙ্গটা বললেন যে বছরের শেষ, সামনে পরীক্ষা, এখন যদি এটা না হয় গ্রহণ করুন, কিন্তু আমরা যখন অগাস্ট পর্যন্ত দাবি সেখানে ছিল 2000 টাকা সেটা করা, এবং যদি পার্সেন্টেজ নিয়ে যে কথাটা বলা হচ্ছে, এটাকে যদি এটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, সেক্রেটারি মহোদয় যেটা বললেন খুব ইম্পর্টেন্ট ট্রানজিশন। এখন এটাকে আমরা যদি মনে করি এটাই শেষ, তাদের দিক থেকে কথা যে আমরা এত % দিতে হবে, আমাদের দিক থেকে কি এই আশা করাটা সঙ্গত ছিল কি না আপনাদের বিবেচনার জন্য বলছি। এবং রাজনৈতিক প্রতিষ্ঠান তারা যেটা মনে করেন, এবং অনেকেই মনে করেন যেটা শিক্ষকদের দাবি দাবা, অবশ্যই এটা করা দরকার। তাহলে প্রিপারেশন হিসেবে বাজেটের অনেক আগে এই ধরনের একটা, যেটা হাই ডিমান্ডিং একটা দাবি, যেখানে হাজার হাজার কোটি টাকার একটা বিষয় যেটা আছে, তো সেই ওই এক্সারসাইজটা কি তাদের, বা এই দাবিটা উত্থাপন করা কি তাদের আগে দরকার ছিল না? যদি সেটা সেই সময় হতো এবং এর মধ্যে যদি আমরা সমাধান করতে না পারতাম, তাহলে যেই যুক্তিগুলি আপনি দিলেন যে বছর শেষ, পরীক্ষা, এটা সেটা, তাহলে তার একটা মানে থাকতো। আমরা কতটুকু সময় আমরা পেয়েছি এই বিষয়গুলি ট্রিট করার জন্য, এবং সরকারের মানে যে অর্থনীতির উপরে যে চাপ, বাজেটারি যে অ্যালোকেশন অলমোস্ট এক্সস্টেড, সেখানে ন্যায্য চাহিদা হতে পারে, কিন্তু যোগানের বিষয়টা যদি আমরা সচেতন নাগরিক হিসেবে বিবেচনা না করি এবং দায়িত্বশীল সংগঠন হিসেবে যদি আমরা বিবেচনার মধ্যে না রাখি, তাহলে বোধহয় একটু অন্যায় করা হচ্ছে। আমি এটুকুই খালি বলবো, কারণ উই শুড হ্যাভ বিন গিভেন টাইম এই কাজটা করার জন্য। যখন যেই বিষয়গুলো যারা নিয়ে এসছেন, যেহেতু তারা শিক্ষক, যেহেতু তারা অনেক, তাদের প্রাপ্তি আরও অনেক হওয়া দরকার, আমরা মনে করি সেটা, কিন্তু তখনই কিন্তু আমরা রেসপন্ড করেছি সাথে সাথে, এবং তার এভিডেন্সও আমরা প্রোভাইড করেছি, কবে, কোথায়, কীভাবে করেছি। কাজেই আমার মনে হয় এই ব্যাপারে we would expect a bit more understanding than what we have had. আমি এটুকুই বলবো। থ্যাংক ইউ। আমার দুইটা প্রশ্ন ছিল। একটি প্রশ্ন করছি যে আপনার যে প্রথম যে বক্তব্যে ভালো এবং চাকরি শিক্ষার জন্য অনেক উদ্যোগ নিয়েছে, সেটা প্রশংসনীয়। আপনি যেটা বলেছেন যে শিক্ষকরা সর্বশেষ যে দাবি করছে তাদের বাড়ি ভাড়া, এটা যদি বাজেটের আগে করতো সেটা আরো ভালো হতো। শিক্ষকরা যখন অবসরে যান, অবসরে যাওয়ার পরে তাদের যে কল্যাণ ফান্ডের যে টাকা, অবসর যে ভাতা, সেটার জন্য কিন্তু যে ব্যাংকে কিন্তু যেতে অনেক শিক্ষক আছে যে তার যে অবসর অনেক টাকা হচ্ছে খরচ হয়ে যায়, বলতে গেলে অনেক কামাই করে ওখানে। আমি গত কিছুদিন আগে আমরা এখান থেকে গিয়েছিলাম, এখন পর্যন্ত 2022 সালে পর্যন্ত মনে হয় দেওয়া হয়নি। ওখান থেকে যেটা জানিয়েছে যে
তারা হচ্ছে বাজেটের জন্য দিতে পারে না। এই সমস্যাটা হচ্ছে পথ পরিবর্তনের আগেও ছিল, পথ পরিবর্তনের পর অনেকে মনে করেছে যে এটা চেঞ্জ হবে। এটা কেন, এই সমস্যাটা কেন সমাধান হচ্ছে না? কারণ এটা তো প্রায় 3 বছরের মতো যে বকেয়া থেকে যাচ্ছে, কেন আপনারা এটাতে গভর্নমেন্টের কাছ থেকে এই মন্ত্রণালয় বাজেটটা আনতে পারতেছে না? এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে আমার কলেজ নিয়ে, সেটা হচ্ছে এখনো হচ্ছে প্রেস ক্লাবে সাবেক শিক্ষার্থী আন্দোলন করতেছে। তো আমরা দেখলাম আপনারা কিন্তু একটা বিজ্ঞপ্তি দিয়েছেন যে আপনারা অংশগ্রহণের সাথে বসে এটা একটা সুরাহা করবেন। এই সাত কলেজের শিক্ষার্থী এবং শিক্ষক এখন মুখোমুখি অবস্থানে তাদের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা আছে কিনা? স্যার, এই অবসর বোর্ড দিয়ে একটু সম্পূর্ণ প্রশ্ন আমি করছি। সেখানে হচ্ছে উনি যেটা বলছেন যে 3 বছরের একটা গ্যাপ বা গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে যাত্রা শুরুর পরে এই অবসর সুবিধা বোর্ডের যে সংকট, এটা আরো বহুগুণে বেড়েছে। 45,000 শিক্ষকদের একটা জটলা ছিল, সেই জটলা এখন 90,000 গিয়ে পৌঁছেছে। মানে ব্যাকলটটা হচ্ছে আগে 45,000 ছিল, সেটা এখন 90,000-এ পৌঁছেছে। তো এই অবসর প্রাপ্তির যে সুবিধা, এটা কিন্তু পেনশনও না বলা চলে। এই সুবিধা পেতে যদি একজন শিক্ষককে 4 থেকে 5 বছর অপেক্ষা করতে হয়, অনেকে মৃত্যুবরণ করেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেন, অনেকে দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে কিন্তু দিনাতিপাত করছেন। তো এই বিষয়টি যদি এই ইন্টারিম পিরিয়ডে যদি সমাধানযোগ্য না হয়, রাজনৈতিক সরকারগুলো তো আসলে এই বিষয়গুলোতে খুব বেশি একটা মনোযোগী থাকেন না। বিষয়টি স্যার আপনি কিভাবে দেখবেন? প্রথমটা আপনি একটু বলেন, ডক্টর সচিব মহোদয় একটু বলেন। না, উনি বলুন যে ব্যাপারে যিনি কম্পিটেন্ট তিনি বলুন, আপনি বলেন। অবসর এবং কল্যাণ, মানে আমি আমার 2 মাস হয়নি যে দুটা বিষয় আমাকে খুব বেশি বিব্রত করে, আমি নিজে খুব কষ্ট পাই। এই দুটা বিষয় হলো সেটা আপনারা তহবিল, এখানে 2টা বিষয় আছে, একটা হলো তহবিল সংকট, দ্বিতীয় বিষয় হলো ব্যবস্থাপনাগত সংকট। 2টা সংকট আছে। তহবিলের বিষয়টা যদি একটু বলি, এই তহবিলটা গঠিত হয় কিভাবে? একটা কল্যাণের ক্ষেত্রে 4% ওনাদের বেতনের এবং অবসরের ক্ষেত্রে 6%, 6% কন্ট্রিবিউশন ওনাদের, বাকিটা অন্যান্যভাবে আসে বা সরকারের অনুদান থেকে আসে। ওনাদের কাছ থেকে যেটুকু পাওয়া যায় সেটা, ওনারা যেটা পান সেটার গ্যাপটা অনেক। এই বছর বছর এই যে ব্যবধানটা, এটা পুঞ্জীভূত হতে হতে এখন 6,000 কোটি টাকার বকেয়া দাঁড়িয়েছে যদি আমরা জুন 25 পর্যন্ত চিন্তা করি। আর বার্ষিক যে ইয়েটা ঘাটতিটা, সেটা 600 কোটির মতো টাকা থাকে। এখন এই তহবিলের বিষয়েও আমরা অর্থের সাথে কথা বলছি। তারা যেমন গত বছর কিছু ট্রেজারি বন্ড দিয়েছিল, যেটা থেকে যেটার আয়টা তহবিলে জমা হবে, 4,000 কোটি টাকা 2000 কোটি টাকার ট্রেজারি বন্ড দিয়েছিল। এবারও আমরা পার্সু করছি যেন কিছু তহবিল বা ট্রেজারি বন্ড ফর্মে যেভাবে হোক, তারাও নীতিগতভাবে সম্মত আছে। আমরা হয়তো এই তহবিল বিষয়ে কিছুটা অগ্রগতি সাধন করতে পারবো। যেটা হলো যে একটা যে বড় বকেয়া হয়েছে, সেটা আমাদের জন্য একটা বড় কনসার্ন, সেটাও আমরা চেষ্টা করছি। আর এই গ্যাপটাকে বা অ্যাটলিস্ট প্রতি বছরের যে অংশটা 600 কোটি টাকা, সেটা যেন সেই টাকাটা তহবিলের ফ্লোটা যেন অন্তত থাকে। আরেকটা বিষয় যেটা বললাম, ব্যবস্থাপনাগত বিষয়। আপনারা জানেন একটা বোর্ড আছে, বোর্ডের যে গঠনটা, সেই সব নানাবিধ কারণ আছে। সেখানে তহবিলের কিছু অব্যবস্থা করা ছিল, প্লাস নানা ধরনের বিষয় আছে। আমরা সেই সংকটটাকেও অ্যাড্রেস করার জন্য ইতিমধ্যেই একটা স্পেশাল অডিটের ব্যবস্থা করেছি। 2-1 দিনের মধ্যে অডিট হলে আমরা বুঝতে পারবো যে আসলে পজিশনটা কি। পাশাপাশি এই কাজটা যেন অ্যাডমিনিস্ট্রেটিভ প্রক্রিয়ার কারণে বা ম্যানেজারিয়াল ইস্যুর কারণে বিলম্ব না হয়। তহবিল তো একটা আছে, ওই কারণে যেন বিলম্ব না হয়। আমরা 10 জন অফিসারকে ওখানে একটা ফাইল উঠেছে, কালকেই আমি দিয়েছি ফাইল, ডেপুট মানে ডেডিকেটেডলি তারা কাজ করবে যেন দ্রুত এই ব্যাকলগটাকে আমরা কমিয়ে আনতে পারি। আমরা যে উদ্যোগ নিচ্ছি না তা না, আমাদের অনেক সীমাবদ্ধতা আছে বা আমরা চেষ্টা করছি, এটুকুই বলতে পারি আর কি। আপনার একটা বিষয় বললেন যে আমি গতকালও গিয়েছিলাম, কাজ করছি ওটা নিয়ে। ফার্স্ট সিকিউরিটি রিসার্ভ ব্যাংকে একটা অ্যাকাউন্ট ছিল শিক্ষকদের টাকা রাখার, সেখান থেকে ওনারা যেটা বললেন যে সব টাকা ট্রান্সফার করতে পারেনি, ব্যাংকটা যখন খারাপ অবস্থায় যায় সেখানে একটা বড় অঙ্কের টাকা নয় ছয় হয়েছে। এটা তো ভয়াবহ একটা, আপনাদের নজরে এসেছে কিনা বিষয়টা? আচ্ছা, যেটা আমি বললাম ঠিক একদম স্পেসিফিক কেস ধরে কোনো উত্তর যদি আপনার কাছে এখন চান, আমার
সেরকম ওই ধরনের তথ্য আমার হাতে নেই। সেজন্যই কিন্তু আমরা চিঠি দিয়ে স্পেশাল অডিটের ব্যবস্থাটা করেছি, আসল চিত্রটা কি সেটা যেন উঠে আসে। আমি যদি চিত্রটা পাই, আমার পক্ষে পরবর্তী বা আমাদের পক্ষে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা বা সিদ্ধান্তে যাওয়াটা সহজতর হবে। আমাকে তো সিচুয়েশনটা প্রথমে অ্যানালাইসিস করতে হবে, আমার জানতে হবে আমার কি কি ধরনের ইন্টারভেনশন দরকার ওইটাকে একটা ভালো অবস্থানে নেওয়ার জন্য। এটুকুই বলতে পারি। আপনি তো বলছেন চিঠিতে জানবেন, কিন্তু অপশন বোর্ড তো আপনাদের চিঠিতে জানাইছে যে আপনার আইবিসি ব্যাংকে 800 না চিঠিতে জানবো সেটা তো আমি বলিনি। আমি বলেছি যে আমরা চিঠি দিয়ে স্পেশাল অডিটের ব্যবস্থা করেছি। অডিট হলে শুধু এই একটা কেস না, আরো কেস থাকতে পারে। আপনারা যে এটা রেফার করছেন এর বাইরেও আরো থাকতে পারে। আমার যখন অডিট হয়ে যাবে পুরো জিনিসটাই, এটার বাইরেও আরো কেসও থাকতে পারে, আমরা তো জানি না, তাই না? আমাকে তো জানতে হবে এক্স্যাক্টলি কি পজিশনে আছে। আর না, অবশ্যই আমরা সবাই জানি যে 7 কলেজ কি বাস্তবতার প্রেক্ষিতে এই উদ্যোগটা নেওয়া হয়েছিল, সেটা আমরা বিস্তারিত ব্যাখ্যায় গেলাম না। এবং অবভিয়াসলি এই সমস্ত কলেজের শিক্ষার্থীদের দাবি দাবার প্রেক্ষিতেই এই উদ্যোগটা নেওয়া হলো। এমন একটা অবস্থা সৃষ্টি হলো যে একটা স্পেশালাইজড একটা এই ধরনের ইউনিভার্সিটি একটা হোক, যেখানে মানসম্মত শিক্ষা, সময় মতো পরীক্ষা গ্রহণ এবং ফল প্রকাশ, এটা কিন্তু মেইন প্রবলেম ছিল যারা অধিভুক্ত হলেন ঢাকা ইউনিভার্সিটি মানে কলেজগুলি যখন আসা হলো। তো এটা নিরসন করার জন্য আমি দায়িত্ব নেওয়ার আগে সিরিজ অফ কনসালটেশন ইউজিসির উদ্যোগে সেটা হয়েছিল, এবং মন্ত্রণালয় এবং ইউজিসি খুব নিবিড়ভাবে এখানে কাজ করা হয়েছিল। এবং সেখানে এমন কোনো অংশীদার ছিলেন না যারা এগুলোতে পার্টিসিপেট করেছেন, এবং এগুলোর আমাকে বলা হয়েছে ইউজিসি থেকে এগুলোর রিটেন মিনিটস তো আছেই, অডিও মিনিটসও এখানে রয়েছে, কারা কারা ছিলেন, কোন কোন প্রতিষ্ঠান, কোন কোন বিভিন্ন প্রফেশনের লোকজন তারা সেখানে ছিলেন। এখন তার প্রেক্ষিতে তারা একটা রিপোর্ট আমাদেরকে দেন, যেটা আমি দায়িত্ব গ্রহণ করে, সেটা হলো সেই রিপোর্টের একটা যেটা সবচেয়ে বড় দিক ছিল, সেখানে একটা আইনি যে কোনো ইউনিভার্সিটি করতে হলে একটা আইন প্রণয়ন করতে হয়, এবং ওই রিপোর্টের উপরে ভিত্তি করে ইউজিসি আইন একটা প্রণয়ন করে তারা আমাদেরকে এটা দিয়েছেন। এবং আইন যে কোনো আইন সেগুলোকে করার জন্য বেশ কিছু ধাপ থাকে। এখন আমরা এমন একটা ধাপে আছি যেখানে আমরা এই ফার্স্টেই মতামত নিয়েছি, আমাদের প্রায় 4,500 6,000-এর মতো মতামত অনলাইন এসছে। এছাড়াও বিভিন্নভাবে আমরা লোকজন লিখিতভাবে আমাদেরকে সেই মতামত দিয়েছে। সেগুলো কোলেট করে একসাথে ক্লাস্টার কোন ধরনের মতামত এসছে কোন সংক্রান্ত, সেগুলো করতে গত 15-20 দিন ধরে 10 জন শিক্ষা মন্ত্রণালয়ের ডেডিকেটেড, ফার্স্টে বোধহয় 6 জন ছিল, এখন 12 জন তারা কাজ করছে, যাতে একটা ইনফর্মড ডিসকাশন আমরা করতে পারি উইথ ডিফারেন্ট টাইপস অফ স্টেক হোল্ডার্স, স্টুডেন্টস, টিচার্স অ্যান্ড আদার্স। এই হিসেবে 20, 21 এবং 22 তারিখে নির্ধারণ করা হয়েছে, এবং সেখানে আমরা ইনভাইট করব এবং এইগুলো আমরা প্রেজেন্ট করব যেই জিনিসগুলো সেখানে এসছে, এবং তারপরে আলাপ আলোচনার ভিত্তিতে আমরা ড্রাফট করে আইন মন্ত্রণালয় ভেটিং প্রসেস, বাংলা একাডেমি বা একটা সরকারি প্রতিষ্ঠান আছে ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ সেগুলো করে আমরা পাঠাবো। কাজেই এই ক্ষেত্রে কোনো রকমের ব্যত্যয়, কোনো রকমের যেটা বলা হচ্ছে যে কি বলে আমাদের দিক থেকে অবহেলা, ফেলে রাখা, মোটেই সেটা নয়। এবং আমরা যথেষ্ট রকমভাবে আমরা সংবেদনশীল যে সমস্ত দাবি দাওয়া পত্রপত্রিকায় আসছে সেগুলো নিয়ে, এবং আমরা আশা করি এটা নিয়ে কিছুটা ভুল বোঝাবুঝি এবং কেন কিছু কিছু জিনিস যেগুলো নাই সেগুলোকে নিয়ে মিস ইনফরমেশন সেগুলিও ছড়ানো হয়েছে। তো সেগুলোর প্রেক্ষিতে নানান রকম দ্বন্দ্ব, দ্বিধা এটা রয়েছে, এবং আনফর্চুনেটলি বিভিন্ন গ্রুপ আমরা দেখেছি এটা ইমার্জ করছে, যেটা মোটেই কল্যাণকর না। এবং এক গোষ্ঠীর সাথে আরেক গোষ্ঠী, শিক্ষক, ছাত্র, নানান রকমের এখানে হচ্ছে, ইট ইজ অ্যাবসলিউটলি আনএক্সেপ্টেবল এবং এটা পীড়াদায়ক। কিন্তু সেই কারণেই দ্রুততার সাথে আমরা স্টেক হোল্ডার্স কনসালটেশন অর্গানাইজ করে আমরা এটা ফাইনাল করব। আমার দিক থেকে এতটুকুই বলার। আমাদের নিজস্ব কোনো পজিশন নাই, ইউজিসিরও নিজস্ব কোনো পজিশন নাই যে আমরা এটা চাইবো সেজন্য এটা আমরা করব। যতটুকু সম্ভব নিয়ম, নীতি এবং অ্যাসপিরেশনের মধ্যে দিয়ে সেটা আমরা সেই হিসাবে আমরা এটা করছি। It is challenging task, but I hope all stakeholders, including the media, আপনারা এই ব্যাপারে একটুখানি সংবেদনশীলতার সাথে একটু এটা জিনিসটা দেখবেন।
থ্যাংক ইউ। আমার একটা বিষয় জানার ছিল, একটু আপনার পরিচয়টা দেবেন। আমার নাম সবুজ, আমি বাংলা ভাষায় কাজ করি। প্রথম অংশটা হচ্ছে রেজাল্ট নিয়ে, মানে আপনি শুরুতেই বলছিলেন যে কেন রেজাল্ট খারাপ হলো, তথ্যটা সহজ কিন্তু অস্বস্তিকর। নিঃসন্দেহে এইটা স্যার এবারে রেজাল্ট মানে গতবার যদি কম্পেয়ার করি আগে মানে খুব বেশি কিছু সময় না গেলেও প্রায় 20% মতো কমে গেছে, এবং এটা নিঃসন্দেহে একটা শিক্ষার্থীর জন্য বড় একটা ধাক্কা। আপনি মনে করেন কিনা যেই ট্রেনটা চলে আসছিল, এই ট্রেনটা শিক্ষা ব্যবস্থা যেটা চলছিল, শিক্ষার্থীদের যেভাবে চলছিল, সেটা শিক্ষার্থীদের উপর কোন ধরনের অবিচার করা হলো কিনা, কিংবা এটা আসলে দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব ফেলবে কিনা। আপনি যেহেতু অস্বস্তিকর বলছেন, এটা আসলে কতটা এক ধাক্কায় ধাক্কা দেওয়া উচিত হলো সেটা একটু ব্যাখ্যা করেন। আর সেকেন্ড প্রশ্ন স্যার, আপনি বলছেন যে শিক্ষার্থীদের আন্দোলনটা বাজেটের আগে হলে ভালো হতো। আপনি কি স্যার এই শিক্ষকদের যে আন্দোলন সেটা যৌক্তিক বলে মনে করেন কিনা? আমি শিক্ষকরা ওয়েল পেইড থাকুক, আমি অবশ্যই সেটাকে যৌক্তিক মনে করি। কোনো 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 কখনোই আমি শিক্ষকরা আমাদের এখানে যে ধরনের বেতন পান এবং অন্যান্য সুযোগ সুবিধা পান তার থেকে অনেক বেশি এটা হওয়া দরকার। অবশ্যই এ ব্যাপারে তো কোনো সময় আমরা কোনো দ্বিধা আমরা সেখানে করিনি, এবং সেই ব্যাপারে কোনো প্রশ্ন আমাদের কোনো রকম দ্বিধা আমাদের নাই, এবং আমরা বারবার করে সেটা কমিট করেছি ডেফিনেটলি। আর আপনি যেটা বললেন যে ইসের কথা, তাহলে আপনি বলেন আমাদের করার কি ছিল এখানে? কি তাহলে নম্বর বাড়িয়ে দেওয়া, ইজ দ্যাট সামথিং দ্যাট ইউ সাজেস্টেড? অতীতে যেরকমভাবে হয়েছে বলে আমরা জানি, শুড উই হ্যাভ রিসর্টেড টু দ্যাট? না, তাহলে বলেন হাউ উড উই এটাকে? এখানে মন্ত্রণালয় বা বোর্ড তাদের পরীক্ষা নেবার কথা, ছাত্রছাত্রী পরীক্ষা দিয়ে প্রশ্নপত্র করা হয়েছে, তার উত্তর দেওয়া হয়েছে। শিক্ষকরা ইনফ্যাক্ট বোর্ড আমাকে নর্মালি যা সময় পান তার থেকে একটু বেশি সময় পেয়েছেন খাতা দেখার জন্য, খাতা দেখে তারা দিয়েছেন, এবং তারাও এখানে স্বস্তি প্রকাশ করেছেন যে তারা ঠিকমতো সেটা দিয়েছেন, এবং সেই প্রেক্ষিতে যেটা প্রাপ্ত নম্বর সেটাই আমরা সেখানে দিয়েছি। এবং এখানে যখনই আমি হাইলি কম্পিটিটিভ ওয়ার্ল্ড, এবং সেখানে জিপিএ 5, যিনি যোগ্যতার সাথে জিপিএ 5 অর্জন করেছেন, এবং যাকে মার্কে আমি বাড়ি দিয়ে জিপিএ 5 করছি, তাহলে এই মেধাবী যে ছাত্র যে যোগ্যতা নিয়ে করেছে তার প্রতি কি অন্যায় করা হচ্ছে না? এটা ঠিক, বাস্তবতাটা কঠিন, আমরা চলেন এটা আমরা মেনে নিই, এবং এটাকে মেনে নিই আমরা মানে শুধু আপনারা আমরা না, এবং পরিবার পরিজন, শিক্ষার্থী নিজে, এবং শিক্ষক যে প্রতিষ্ঠান যেগুলো, তাদেরও এখানে একটা এডুকেটার্স, তাদেরও একটা বড় রকমের এখানে একটা আত্ম উপলব্ধির ব্যাপার রয়েছে। সেটা যেন আমরা এই নাম্বার এবং সেটাতে আমার প্রেজেন্টেশন আমি বললাম মাপকাঠিটা আমরা অন্যদিকে ঘোরাই, এবং অবশ্যই এখান থেকে, এবং শুধু এটা না, জাতীয়ভাবে এবং আন্তর্জাতিক, বাংলাদেশ কখনোই নিজেকে আন্তর্জাতিক স্ক্রুটিনি, এই সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি এডুকেশন, আমরা কখনই আন্তর্জাতিক স্ক্রুটিনিতে আমরা যাইনি। আমরা খালি বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল র্যাঙ্কিংয়ে কী হয় সেটা নিয়ে আমরা কিছুটা জানি। এই প্রশ্ন কিন্তু আমার জানা মতে কখনো ওঠানো হয়নি যারা ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার, ওয়্যার আর উই উইথ রিগার্ড টু ওয়ার্ল্ড ব্যাংক একসময় বলেছে, সিঙ্গাপুর আরেকটা বলেছে, অ্যান্ড দিস ইজ ডিপলি ডিসকনসার্টিং। আমরা পছন্দ করছি না, কিন্তু আমাদের কাছে নিজস্ব তথ্য নেই। আমরা সেই কারণেই আমি যেটা বলেছি, টিমস এবং লানা দুটো প্রতিষ্ঠান যারা স্ক্রুটিনি করে ক্লাস 4 এবং ক্লাস 8-এ, অঙ্ক আর সায়েন্স সেটা তারা করে, এবং লার্নিং, এইগুলোকে আমরা সাবজেক্ট করছি, এবং তারা আমাদেরকে অ্যাসেস করে আমাদেরকে বলবে যে আমাদের অবস্থানটা কোথায় বিশ্বে, এবং তারা কংক্রিট রেকমেন্ডেশন দেবে। আমাদের ওইখানেও বোধহয় একটা অনীহা আমাদের কাজ করেছিল অতীতে, যাতে আমরা কেন ইন্টারন্যাশনাল স্ক্রুটিনিতে যাব, কারণ যদি আমরা তলানিতে থাকি তাহলে হয়তো সরকারের জন্য একটা অস্বস্তিকর পরিবেশ হতে পারে সেটা, কিন্তু আমরা মনে করি যে তলানিতেও যদি থাকি, দ্যাট ইজ অলসো এ লার্নিং ফ্রম আস, এবং রেকমেন্ডেশনস যেগুলি আসবে সেগুলো আমরা যারা এক্সপার্টস যারা রয়েছেন, যারা চান দেশের শিক্ষা ব্যবস্থা উন্নতি ঘটুক, তাদেরকে নিয়ে আমরা আলোচনা করে আমরা যাব। আমরা আর দুটো প্রশ্ন আমরা নেব। আমি আর দুটো প্রশ্ন নিচ্ছি, আপনি নেক্সট যে এইচএসসি রেজাল্টটা হবে, সরকার যদি যেভাবে চলে আপনারা পাবেন না, প্রথম পলিটিক্যাল সরকার আসবে। আপনারা এক বছর এসে একটা রেজাল্ট বললেন যে এটা একটা সঠিক মানদণ্ডে করা হলো, পরের পলিটিক্যাল গভর্নমেন্ট যেটা আসবে তারা যদি আপনারা এই প্রসেসে না থাকে, আগের অবস্থা যায়, তাহলে এই বছরে যারা পাস করলো বা রেজাল্ট হলো তারা তো এক ধরনের বঞ্চিত হলো। আপনাকে ধারা কি চলবে? থ্যাংক ইউ। আর বলবো শেষ প্রশ্ন। আমরা পাঠাগার পরবর্তী সময়ে
অনেক সেও দেখছি যে পাশ করে দিতে হবে, পরীক্ষা দিবে না, সেরকম অবস্থা। তো আমি বলতে যে এক ধাক্কায় 20% রেজাল্ট কমে আসছে, মানে এক ধরনের ধস এই অবস্থায় এরকম মানে আবার পাশ করিয়ে দেওয়া এই ধরনের আন্দোলনের কোনো আশঙ্কা আপনারা করছেন কিনা? মানে উপদেষ্টা আরেকটি প্রশ্ন আছে, এটা শেষ, হ্যাঁ প্লিজ। জি একটি প্রশ্ন রয়েছে যে এই যে সমস্ত শিক্ষক অবসরে গিয়েছেন তাদের অর্থ মানে কল্যাণ সুবিধা প্রদানের জন্য ব্যাংক বেসে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে ব্যাংক বেসে অ্যাকাউন্ট রয়েছে, কিন্তু ফার্স্ট সিকিউরিটি ব্যাংক ইসলামী ব্যাংকের সেই টাকা পয়সা দিতে না পারায় এগুলো সোনালী ব্যাংকে ট্রান্সফারের কথা বলেছে, মানে যে সমস্ত শিক্ষকদের টাকা আটকেছে এই নিয়ে আপনাদের মন্ত্রণালয় চিঠিও দিয়েছে, এই প্রক্রিয়াটা আসলে কতদূর এইটা একটু জানাবেন। না লাস্ট একটা প্রশ্ন প্লিজ। না, আপনি অলরেডি করেছেন না, লেটস নট বিং ফেয়ার টু আদার্স। আর্থিক বিষয়ে আপনি বলেছেন, আমি একটা বিষয় আপনি জানতে চাই, আপনারা তো অবসর সুবিধা বোর্ড বা কল্যাণ ট্রাস্টে একটা অডিট করছেন, এখন আপনারা বলছেন আপনাদের অর্থনৈতিক সংকট আছে। আমরা ইউজিসিতে বেশ কিছু অনিয়মের চিত্র দেখেছি, তারা হচ্ছে নীতিমালা লঙ্ঘন করে একজনকে পদোন্নতি দিচ্ছে, এরকম 60 জন কর্মকর্তা তালিকা আপনি দিতে পারবো, তারা হচ্ছে তাদের নীতিমালা লঙ্ঘন করে তাদের পদোন্নতি দেওয়া হচ্ছে 10 থেকে এই টাকাগুলো তারা হচ্ছে অতিরিক্ত ব্যয় করছে সরকারের কোষাগার থেকে। এই টাকাগুলো তো আপনারা সমন্বয় করে শিক্ষকদের বাড়ি ভাড়া অন্যান্য খাতে আপনারা কাজে লাগাতে পারবেন। ইউজিসির অনিয়মগুলো নিয়ে আপনারা কাজ করছেন না কেন? ইউজিসি নিয়ে অসংখ্য রিপোর্ট হয়েছে, সাংবাদিকরা সেখানে হেনস্থার শিকার হয়েছে, কিন্তু আপনারা ইউজিসি নিয়ে কোনো কাজ করছেন না কেন আসলে? প্রাথমিকভাবে যা বলা আপনার দুইটা বিষয় ছিল, একটা ছিল অবসর বিষয়। আমি এক্সাম্পল হিসেবে দিয়েছি যে আপনারা যেহেতু বলেন অবসর কল্যাণ এটা কি, এটা তো ইউজিসি নিয়ে আপনারা কেন না, আপনার একটা বক্তব্য ছিল এই খাতের টাকা ওখানে নিয়ে যান। প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল গুরুত্ব এবং বরাদ্দ থাকে, এক জায়গা থেকে আরেক জায়গায় এভাবে তো নিয়ে যাওয়া যাবে না। ইউজিসি আপনারা অতিরিক্ত দিচ্ছেন, কিন্তু প্রাপ্যতা নেই অতিরিক্ত, এটা বলা যাবে না। এটা হলো যে যেভাবে তথ্য উপাত্ত আছে সেটার ভিত্তিতে দেওয়া হতে পারে। যে আপনারা যেটা বলছেন যে তদন্ত করা দরকার, অনিয়ম আছে, যেগুলো স্পেসিফিক কমপ্লেইন আসছে সেগুলো বিষয়ে যে তদন্ত হচ্ছে তা না, হয়তো না। এরপরও যদি কিছু থাকে আপনারা দেন, আমরা তদন্ত করবো না তা না। আবার সবকিছু তদন্ত আমরাই করবো সেরকম না, কে কোন বিষয়টা তদন্ত করতে পারে তারও আলাদা আলাদা জুরিসডিকশন আছে। যেগুলো আমাদের করার জন্য সেগুলো অবশ্যই করবো, যেগুলো আমাদের নজরে আনা হবে বা আমাদের কাছে আবেদন করা হবে তদন্তের জন্য, সেটা তো অবশ্যই করবো। না আপনি তো আমি চাইলে প্রিন্ট করে দিবেন এটা তো কোনো বিষয় না। প্রত্যেকটা জিনিস একটা প্রসেস আছে। অডিট অধিদপ্তর যখন আমাদেরকে পাঠাবে, আমাদের কাছে আসলে তার ভিত্তিতে আমরা কাজ করব। কেউ একজন এসে আমাকে ফটোকপি করে করবে যে ইনি অভিযুক্ত, সেটার ভিত্তিতে তদন্ত শুরু হবে। সব জিনিসেরই, সব পেশার, সব কাজের, সব প্রতিষ্ঠানের নির্ধারিত প্রক্রিয়া আছে, সেটা অনুসরণ আমরা যদি না করে থাকি আমাদেরকে বলবেন, আমরা চেষ্টা করব। এটুকু আমরা বলতে পারি আমাদের পক্ষ থেকে চেষ্টার কোনো ঘাটতি নাই। নানা সীমাবদ্ধতার কারণে হয়তো আমরা একেবারে যেটা কাম্য জায়গা সেখানে যেতে পারছি না, বাট আমরা চেষ্টা করছি। এইটুকু অ্যাসিউরেন্স আপনাদেরকে আমরা দিতে পারি। আমি পরবর্তী সরকার এটা রাখবেন কি রাখবেন না সেটা ভবিতব্য জানি। সেটা আমরা তারা একটা এভিডেন্স, তাদের সামনে আমরা বড় একটা উদাহরণ রেখে যাচ্ছি বলে আমরা মনে করি, যেটা হচ্ছে যে প্রপার রেজাল্ট। এখানে হ্যান্ড আউট করার কোনো বিষয় নাই। এটা যা ছাত্রছাত্রীদের প্রাপ্য সেই মার্কই তারা পেয়েছেন। এবং আমরা আশা করি যে এই এক্সাম্পল একটা গত বছর এসএসসির পরে সাধারণভাবে যে রিয়াকশন যেটা হয়েছিল, অনেকের জন্য এটা খুবই একটা ছিল, ধাক্কা ছিল, কিন্তু সার্টেনলি তারা আবার এটাও অ্যাপ্রিসিয়েট করেছেন যে দিস ইজ অ্যাবাউট টাইম, যে বাস্তবতা কি সেই ব্যাপারে আমরা যেন একটা সম্যক ধারণা থাকে। এবং আমার মনে হয় এই রেজাল্টও ওই ধারাবাহিকতায় হয়েছে। তো আমরা বিশেষভাবে নাগরিক হিসেবে আমরা আশা করব যে আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আর ফার্দার এক্সপেরিমেন্টেশন যেন না হয়, যেটা প্রপার যে রুলস রেগুলেশনস এবং যে দায়িত্ব বিভিন্ন প্রতিষ্ঠানের সেগুলো সেই হিসেবে তারা পালন করবেন। এবং আলটিমেটলি ছাত্রদের নিজেদের মেধা অনুসারে, তারা যে যোগ্যতা অনুসারে তারা নম্বর প্রাপ্ত হবে। এবং অবভিয়াসলি ইন্টার গ্রুপসের মধ্যে ডিফারেন্স থাকে এবং সেটা তারা হচ্ছে, কিন্তু শুধরাতে হবে। এখন সেটা আমরা যদি একটা জিনিস, যে আপনি যে ধস নামার কথা বলেছেন, এখন গোড়াতে যদি আপনার শক্ত মাটি না থাকে তাহলে ধস তো নামবেই। কাজে আমাদেরকে নিচের থেকে আবার গড়ে তুলতে হবে। সেই প্রচেষ্টা আমরা শুরু করেছি,
আশা করি আমরা সেটা দ্য পলিটিক্যাল লিডারশিপ উইচ উই বিলিভ যে নতুন বাংলাদেশে যারা আসবেন তারা দায়িত্ববোধের সাথে এই তরুণদের যে অ্যাসপিরেশন সেটার সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে তারা সেই দায়িত্বটা তারা পালন করবেন। আপনারটা আমি ভুলে গেছি আপনার পয়েন্ট, জাস্ট এক মিনিট যদি বলুন। প্রশ্ন করেছিলাম যে যেহেতু এর আগে পরীক্ষা দিবে না, পাশাপাশি পাশ করে নিতে হবে এরকম আন্দোলন হয়েছে, এবার যেহেতু এত বেশি ফেল, তাহলে আবার আন্দোলন হবে এরকম কোনো আশঙ্কা আপনার করছে? না, সেটা আমরা আশঙ্কা করছি না। গতবারও এসএসসি রেজাল্টের থেকে আমরা যেটা দেখেছি হয়তো কিছু উষ্মা প্রকাশ হয়েছিল, কিন্তু সেরকম কোনো আন্দোলন সেটা হয়নি। আমরা মনে করি যে, এবং একটা মানসিক হয়তো বলবো একটা প্রস্তুতিও তাদের ছিল যে রেজাল্ট যেভাবে নর্মালি হয়ে আসে তার থেকে এটা হয় সেরকম না। তবে আমরা ভীষণ রকমভাবে মনে করি আজকে সেই কারণেই কিন্তু আপনাদেরকে ডাকা, যে আমরা এখানে বসে এই রেজাল্ট নিয়ে আমরা কি ভাবছি, আমরা যথেষ্ট সংবেদনশীল। আমরা এটা আমি বলেছি অস্বস্তিতে, অফকোর্স আমরা অস্বস্তিতে আছি, কিন্তু আবার এটাও ঠিক এই অস্বস্তিকে না থেকে যদি আমি যদি মার্ক বাড়িয়ে দিতাম, সবাই যদি স্বস্তিতে থাকতো, এটা কারোর জন্য কোনো মঙ্গলদায়ক হতো না, না শিক্ষার্থীদের জন্য, না প্রতিষ্ঠানগুলোর জন্য, না অভিভাবকদের জন্য। কাজে আমরা যারা স্টেক হোল্ডার, অংশীদার শিক্ষাক্ষেত্রে, আমরা সকলেই সক্রিয় হই, আমরা সকলেই এখন এটাকে একটা ইতিবাচকভাবে এটাকে গ্রহণ করি, সংবেদনশীলতার সাথে গ্রহণ করি, এবং যেখান থেকে যেটা আমরা অলরেডি বলেছি উদ্যোগ একটা আমরা নিয়েছি, সেখানে আমরা আশা করি আমরা অনেক ইনসাইটস পাবো। আপনাদের সকলকে ধন্যবাদ, অনেকগুলো বিষয় হলো, আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ। থ্যাংক ইউ।